প্রধান শিক্ষক স্কুলে মানে কৌশলে ওকে ডেকে নিয়ে শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করতে। স্যারকে আমি 4 দিন দেখছি, 2 দিন দেখছি ওনাদের বাসায় হাসাহাসি করতেছে তাসনিমের আম্মুর সাথে, আর 2 দিন দেখছি গোসল করতে। বলছে যে ফার্মেসিতে না গেলে আমার ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দেবে। ভিডিও বলতে আমি বলি কিসের ভিডিও? দাঁড়াও 1 মিনিট, তুমি বলো। হ্যাঁ, কিসের ভিডিও? একটা খারাপ ভিডিও। ওইরা উনি বলে যে এই বাচ্চার সাথে তো খারাপ কিছু হয়েছে 1-এর অভিজ্ঞবার। তখন আমি মনোওয়ালের লগে জানেন নিজে পয়রা গেছি। সবাইকে অনুষ্ঠান শোনার আগে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। এখানে সাবস্ক্রাইব বাটনটি আছে, প্লিজ ক্লিক করবেন। পাশে একটা বেল বাটন আছে, বাটনটি অন করে নেবেন। সবার প্রতি রিকোয়েস্ট থাকছে। থ্যাংক ইউ ভেরি মাচ। পত্রিকায়, টেলিভিশনে বা অন্য কোথাও গণমাধ্যমে যে এই রেপের ঘটনাটা আসে, এটা শুধু আপনি রেপটাই জানেন, কিন্তু রেপ হলে একটা ফ্যামিলির কি হয়, যাকে রেপ করা হচ্ছে সেই সন্তানটি কত কষ্ট করে বড় হয়, তার যে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, একটা অতীত থাকে, তাকে নিয়ে স্বপ্ন থাকে, তার জন্য বাবা মা কত পরিশ্রম করছে। এই রেপটা শুধু শারীরিকভাবে তাকে ক্ষতি করে না, পুরো ফ্যামিলিটাকেই যে রেপ করা হয় এবং এই রেপ পুরো জীবনটাকে যে রেপ করা হয়, শেষ করে দেওয়া হয়, সেই ঘটনার ফিলিংস এর জায়গাটাতে আজকে আপনাদেরকে আমি নিয়ে যেতে চাই, যে কারণে এতক্ষণ ধরে ব্যাকগ্রাউন্ডে ছিলাম। আশা করছি শেষ পর্যন্ত শুনবেন। ওকে, সো তুমি বলো কি হয়েছে ক্লাস 5 যখন পড়ছো? যখন আমার বোন ক্লাস 4 পড়তো, 4 রাইট, দোলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, তোমার স্কুলের টিচার তো সবাই ইনফর্ম এই ঘটনার প্রেক্ষাপটে। ওকে, ঠিক আছে, বলো। তখন ওই 4 এর ক্লাসে ফেব্রুয়ারি মাসের 20 তারিখে ওর ক্লাসমেট একটা নতুন মেয়ে ভর্তি হয়। ওরা আসে কদমতলী থানা থেকে, শ্যামপুর থানায়। তো আসে, ওর সাথে ভর্তি হয়, ওর সাথে বন্ধুত্ব হয়। আচ্ছা, আমাদের বাড়ির সামনেই, স্কুলের সামনেই। তখন ওর সাথে বন্ধুত্ব হয়, মেয়েটা আমাদের বাড়িতে আসে। তখন মানে জানতে পারলাম যে মেয়েটার মা ডাক্তার, একটা সাইনবোর্ড লাগানো আছে বাড়ির মধ্যে, উনি শিশু এবং গাইনি ডাক্তার। উনি ঘরের মধ্যে রোগী দেখে। ওনার বাড়ি নোয়াখালী, লক্ষ্মীপুরে। তখন উনি মানে ওনার সাথে, ওনার মেয়ে দেখলাম ভালো, উনিও দেখলাম ভালো, তো মিশতে দিলাম আমরা ওই মেয়েটার সাথে। তারপরে উনি আমাকে একদিন একটা প্রস্তাব দিল, ওই তাসনিম, মেয়েটার নাম তাসনিম, আর ওর মার নাম হলো খন্দকার জান্নাতুল ফেরদাউস। ওই খন্দকার জান্নাতুল ফেরদাউস আমাকে একটা প্রস্তাব দিল ওনার মেয়েকে পড়ানোর জন্য। ক্লাস 4 যখন শেষ পর্যায়ে, শেষ দিকে, তখন আমি রাজি হলাম যে আমার বাড়ির সামনেই তো পড়াই আমি। তো ওনার মেয়েকে আমি 3 মাস পড়িয়েছি। পড়ানোর পরে আমি দেখতে পেলাম যে ওনাদের ঘরে অনেক লোকজন আসে, আর ওনাদের ঘরে মেয়ে থাকে, বলে যে আমার বোনের মেয়ে। লোকজন আসে আর উনি আমাকে মানে অনেক ধরনের কথা বলতো, যেগুলো আমার মানে একটু খারাপ লাগতো। যেমন বলতো যে আমার একটা গেস্ট আসছে, তো এজন্য আমি একটু পরিপাটি হচ্ছি, আমার অনেক ভদ্র গেস্ট। আবার অনেক মাঝে মধ্যে অনেক ফোনে নোংরা নোংরা কথা বলতো। তখন মানে আমার অনেক হাজবেন্ড ছিল না বাসায়? না, ওনার হাজবেন্ড নাকি লন্ডন থাকে। তো ওনার মেয়েকে 3 মাস পড়ানোর পর আমার মাকে আমি এসে বলেছি যে মা, এরকম এরকম ওনার ঘরে লোকজন আসে। তখন আমার আম্মু বলছে যে তাহলে হয়তো বা মহিলাটা ভালো না, পড়ানো ছেড়ে দাও। আমি পড়ানো ছেড়ে দিয়েছি, আর আমার ছোট বোনকে ওনাদের বাসায় যেতে নিষেধ করেছি, যে ওনাদের বাসায় যাবেন। ও 3 মাস ধরে ওনাদের ঘরে একটা লোক থাকে, বলে যে ওনার ভাই। এজন্য আমার মা বলছে যে ওনার ভাই আছে অবিবাহিত, তুমি ওনাদের বাসায় যাবা না ওর সাথে। আমার ছোট বোন নিষেধ করা হয়েছে ওদের বাসায় যেতে না। এখন 5 উঠছে, আমার বোন উঠছে, আর ওই তাসনিম, যে মেয়েটা তাসনিম, ও এখন 5 উঠার পরে ওই মহিলা কিন্তু আমার ছোট বোনের অনেক খোঁজ খবর নিত ক্লাস 4 থেকেই। আর ওনার নাম্বারটা আমার কাছে ছিল, ওই যে আমি যে ওনার মেয়েকে পড়িয়েছি তখন ওনার নাম্বারটা আমাদের মোবাইলে সেভ করা ছিল। ওই তো আমাদের নাম্বারে ফোন দিয়ে আমার মাকে জিজ্ঞেস করতো, আমাকে রাস্তায় দেখা হইলে জিজ্ঞেস করতো। ছোট বোনের শুধু খবর নিত উনি, যে ওর কি খবর, ওর কি খবর, মোবাইল করে করেও। তো ওর সাথে কি হয়েছে আমরা জানি না। নভেম্বরের 8 তারিখ বৃহস্পতিবার ছিল, ওই দিন কোচিং ছুটি হয়েছে 3টায়। স্কুলে কোচিং করে, এজন্য আমরা টাকাও দেই, সরকারি স্কুল, কোচিং বাধ্যতামূলক। তো আমরা টাকা দেই, কোচিং করে। ওই দিন 3টা বাজে কোচিং ছুটি হয়েছে, এমনি অন্যান্য দিন 4টায় ছুটি হয়। তো একটু দেরি হয়েছে। ও আমাদের বাড়ির সামনে আবার থাকে আরেকটা মেয়ে, মারিয়া ওর নাম। তখন মারিয়াকে ডাক দিছি আমি, যে মারিয়া, আমার ছোট বোন তো তোমার সাথে আসে প্রতিদিন, আজকে আসে নাই কেন? বলে যে ও তো আগেই চলে গেছে, কে যেন বলছে যে ও আগেই চলে গেছে। তখন আমি আমার আম্মুরে পাঠাইছি যে আম্মু যাও, তুমি স্কুলে যাও। স্কুলে গেছে, স্কুল পুরা খুঁজছি আমরা, মানে প্রাথমিক ভাবে যাদেরকে কাছে পাওয়া হয়েছে সবাইকে জিজ্ঞাসাবাদ করছে আমার আম্মু। স্কুলের প্রধান শিক্ষক সালাউদ্দিন, ওনাকেও বলছে আমার আম্মু, কিন্তু উনি কোনো গুরুত্ব দেয় না বিষয়টা। মানে একটা স্টুডেন্ট যে হারানো গেছে, উনি কোনো গুরুত্বই দিল না যে একটা মেয়ে মানে ওর সাথে খারাপ কিছু হইতে পারে। আমার কিছু দায়িত্ব আছে, আমি যে প্রধান শিক্ষক, আমি কিছু দায়িত্ব পালন করি। উনি ওনার মতো বাচ্চা পড়াচ্ছে ঘরে। তখন স্কুলে, ওই স্কুলের আরেকটা ম্যাডাম, ইংরেজি ম্যাডাম জাকিয়া ম্যাডাম, ওনার কাছে আমার বোন ক্লাস 4 থাকতে পড়েছিল। ওই ম্যাডামটা একটা ছেলে পাঠায়, ওই ছেলের নাম হলো আসিফ। ওই ছেলেটা ওদের ক্লাসমেট। ওই ছেলেটা আমাদের বাসায় আসে, আসার পরে বলে যে আন্টি চলেন ওই পারে যাব সুমাইয়াদের বাড়িতে। সুমাইয়া জানে মানে আপনার মেয়ে, ছোট মেয়ে কোথায় আছে। তখন আমার আম্মু বলে, সুমাইয়া হলো ওর ক্লাসমেট। তখন
মানে আমার আম্মু গেল ওই পারে, গিয়ে জিজ্ঞাসাবাদ করলো যে তুমি কি জানো। কতক্ষণ ধরে ওকে পাওয়া যাচ্ছে না? 3টা থেকে 3টা বাজে ছুটি হয়েছে, ছুটির পরে 1 ঘন্টার মধ্যে পাওয়া যাচ্ছে না, ওই 1 ঘন্টার মধ্যে খোঁজাখুঁজি শুরু করেছে। আমরা খোঁজাখুঁজি শুরু। তারপরে আমার আম্মু জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সুমাইয়ার পায়ে পর্যন্ত ধরছে আমার আম্মু, বলছে যে মা তুমি যদি কিছু জানো আমাকে বলো মা, আমার মেয়েটা তো 1 মিনিটও দেরি করে না কোনোদিনও, আর কোথাও যাওয়ার মেয়েও না, আমার মেয়ে তো ছোট, আমার কোনো আত্মীয় স্বজনের বাসা আমি ছাড়া তো যায় না। পরবর্তীতে ওই মেয়ে পুরোপুরি অস্বীকার করছে, বলে যে আন্টি আমি কিছুই জানি না। তখন ও বলছে আমার আম্মু আমাকে ফোন দিছে, তখন আমি বলছি যে তুমি পুলিশের ভয় দেখাও, ওর ক্লাসের কেউ না কেউ তো জানে ওর সম্বন্ধে কিছু, যে ও কোথায় যেতে পারে। তখন আর ওই মেয়েটাকে আমার সন্দেহ হয়েছে কেন, ওই দিন যেদিন ও হারাইছে ওই দিন সকালবেলা আমি যে স্কুলে গিয়ে আমার বোনকে দেখে আসছি, দেখছি যে ওই দিন ও সুমাইয়ের সাথে বসছিল, সুমাইয়ের সাথে বসেছিল আমার বোন। আর আমার বোনের ফ্রেন্ড হলো তাসনিম। তাসনিম হলো ওর অনেক ঘনিষ্ঠ ফ্রেন্ড, সবসময় শুধু তাসনিমের সাথেই থাকতো। তারপরে আমার আম্মু বললো যে পুলিশ যখন আসবে, যখন ডান্ডার বাড়ি দিবে, তখন সত্যি কথা ঠিকই বলবা, মানে একটু ভয় দেখালো আমার আম্মু। ওকে কিন্তু আমরা সন্দেহ করি না, মানে এমনি প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করলাম যে কিছু জানে কিনা। তখন ওই সুমাইয়ের আম্মু বললো যে পুলিশ আমাদের হারে থাকে, মানে ও মহিলা খারাপ ব্যবহার করলো। আর এর আগে তাসনিমকে কিন্তু প্রথম জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, আমি ভুলে গেছি তাসনিমকে, কারণ ও কিন্তু তাসনিমের সাথেই চলে। তাসনিমকে আমার মা হারানোর পরে ফোন দিছে তাসনিমের আম্মুকে, তাসনিমদের বাসায় যাওয়া হয়েছে, তাসনিমদের বাসায় তাসনিমও নাই, তাসনিমের মাও নাই। আমার আম্মু ফোন দিছে, আপা আপনি কোথায়, বলে যে আমি তো আমার মেয়ের নিয়ে সাবান ফ্যাক্টরি গলিতে রুম দেখতেছি। তারপরে উনি আসছে, কিছুক্ষণ পর আইসা আমাদের বাড়িতে আসছে উনি ওনার মেয়ের নিয়ে। আমি আমাদের ঘরে যখন ঢুকছে ওনার মেয়ে আর উনি কিন্তু আমার মাকে কোনো সান্ত্বনা দেয় নাই, কোনো কথাও বলে নাই যে ভাবি চলেন আমরা থানায় যাই জিজি করি, কি চলেন আমরা কোনো বান্ধবীদের বাসায় খুঁজি, উনি কিন্তু কিছুই বলেনি আমার আম্মুকে। আমার আম্মু তো নিচে পড়ে কান্না করতেছে, আর আমিও কান্না করতেছি। আর তাসনিমরে আমি এখন জিজ্ঞাসাবাদ করতেছি যে আপু তুমি কি কিছু জানো, আপু বলো আমারে। বলে যে না আপু আমি কিচ্ছু জানি না, ওদের ওই প্রেম গলিতে গেছে, আমি আমাদের গলিতে গেছি। তাসনিমকে আমি কেন সন্দেহ করেছি, এর মধ্যে একটা কারণ আছে। কারণ যখন মানে আমার ছোট বোন কোচিং এ বাসায় কিন্তু এসে খেয়ে আবার কোচিং এ যেত, কোচিং এ যাওয়ার সময় ওর ব্যাগ থেকে একটা চিঠি পড়ে গেছে। চিঠিটার মধ্যে 3টা মেয়ের নাম উল্লেখ ছিল, ফারিহা, রাজিয়া আর তাসনিম। চিঠিটা ও তাসনিমের কাছে লিখেছে, আমার বোন তাসনিমের কাছে লিখেছে যে প্রিয় তাসনিম, আশা করি ফারিয়াকে নিয়ে ভালোই আছো। আর রাজিয়ার নাম, এই চিঠিটার মধ্যে কিন্তু কোনো ছেলের নাম উল্লেখ নাই, তাহলে আমরা কিভাবে সন্দেহ করি যে আমার বোন কোনো ছেলের সাথে যেতে পারে। তাসনিম কিন্তু লিখছে। তখন আমি চিঠিটার কথা গোপন রাখি, তাসনিমের কাছে বলি না যে আমি একটা চিঠি পাইছি, চিঠিটা আমি দেখাইও নাই। কিন্তু আমার পুরোপুরি সন্দেহ হয়েছে যে তাসনিমই জানে যে আমার বোন কোথায় আছে, আর তাসনিমের মাই নিছে আমার বোনকে। তখন আমি আমার মাকে আমি বলছি যে তুমি এখনই থানায় যাও, গিয়ে জিটি করো। কিন্তু আমার আম্মু থানায় যায়নি। তখন আমার আম্মু তখন কি করছে, আমার মানে আত্মীয় স্বজন সবাইকে ফোন দিছে, সবাই অলরেডি চলে আসছে। আসার পরে আমার বড় বোন মানে বড় খালার ছেলে একটা মাইক ভাড়া নিছে, দোলাইপার ওই পারে 1 নম্বর গলি থেকে মাইক ভাড়া নিছে। ওই 1 নম্বর গলিতে কিন্তু আমার বোনটা ছিল, যেই জায়গা থেকে আমরা মাইক নিছি ওইখানেই আমার বোনটা ছিল। ওইখান থেকে কুতুবখালী 1 নম্বর গলি, 2 নম্বর গলি, ডিপটির গলি, কুতুবখালী, দোলাইপার, মিরাজির বাগ পুরা কিন্তু আমরা মাইক দিয়ে অ্যালাউন্স করছি। স্কুলের হেড স্যার কিন্তু কোনো পদক্ষেপ নেয় নাই, আর আমার আম্মুকে একটা ফোনও দেয় নাই, হেল্পও করে নাই। উনি কিন্তু বাচ্চাই পড়াইতেছে। স্কুল থেকে হারিয়ে গেছে স্কুলে কোচিং বাধ্যতামূলক, জি বাধ্যতামূলক, এবং কি আমরা টাকা দিই। কোচিং করতে চাইতাম না, বাইরেই তো ব্যাগ দিয়া। কোচিং না করলে বাচ্চাদেরকে কম নাম্বার দেওয়া হয় এবং ফেল করিয়ে দেওয়া হয় এবং বাচ্চাদের উপর টর্চার করা হয়। দুর্ধর্ষ, কি অমানবিক। এবং আমরা কবে আসলে এই জায়গা থেকে বেরোতে পারবো? না আমি আপনার বড় মেয়ের কাছ থেকে শুনতে চাই, আপনাকে আমি ফ্লোর দিব পরে আবার। হ্যাঁ বলেন। তারপরে আমার আম্মু গেল হেড স্যারের বাড়িতে। আবার হেড স্যারের বাড়িতে যাওয়ার পরে আমার আম্মু হেড স্যারের সাথে কথা বলতে চাইলো। হেড স্যার দেখে যে বাচ্চা পড়াচ্ছে। তখন ওই মরিয়ম নামে একটা মেয়ে, ওই মেয়েটাকে আমার মা নিতে চাইলো যে মরিয়ম তুমি আমার সাথে আসো, তুমি তো চিনো তোমাদের ক্লাসের কারো না কারো বাড়ি, আমি যাবো তোমাকে নিয়ে। স্যার কিন্তু ওই মেয়েটাকে দিতে রাজি হয় নাই, যে না ও যেতে পারবে না, ও পড়ছে। তখন তাসনিমের মা উনি হেড স্যারের সাথে দরজা লাগায় কি যেন বলতেছে। আমার আম্মু কিন্তু দরজা ফাঁক দিয়ে দেখছে, কিন্তু তখন কিন্তু আমরা জানি না যে স্কুলের প্রধান শিক্ষকও জড়িত, উনিও জানে, এমনকি ওই মহিলার কাছেই তো আমার বোনটা, কিন্তু আমরা তো আর জানি না যে ওনার কাছেই আছে। তখন আমার আম্মু এসে বললো যে এরকম হেড স্যার আর তাসনিমের মা কথা বললো, আমাকে কোনো গুরুত্ব দিল না, আর আমি একটা বাচ্চা নিতে চাইলাম, আমাকে তাও দেওয়া হলো না। হেড স্যার বলে যে দেখেন কোনো বান্ধবীর বাড়িতে গেছে কিনা, এটা বলছে হেড স্যার, আর কোনো গুরুত্ব দেয় না যে চলেন আমি যাই আপনাকে নিয়ে থানায়, কি আমি প্রত্যেকটা গার্জিয়ানের নাম্বারে ফোন দেই, কি আপনাকে একটা বাচ্চা দেই, আপনি যান খোঁজ করেন, কি প্রত্যেকটা গার্জিয়ান আমি ডাকাই, বাচ্চাগুলোকে আমি ডাকাই, কোনো পদক্ষেপ নেয় নাই উনি। তখন আমার আম্মু মাইক দিয়ে অ্যালাউন্স করার পর থানায় গেল, সাধারণ জিডি করলো একটা রাত্রে, তখন 10টা বাজে। সাধারণ জিডি করার পর শ্যামপুর থানা একটা সাধারণ জিডি করা হলো, কারো সন্দেহ করে না, মানে একটা সাধারণ হারানো একটা সাধারণ জিডি। যে আমাদের যে জিডির যে মামলার আজম
এসআই আজম, ওনাকে আমার আম্মু নিয়ে আসলো গাড়ি নিয়ে। আমার মেজো খালা আমার মা গাড়িতে নিয়ে আসলো। আমার আম্মু সন্দেহ করলো। আমি বললাম যে আমি ওই মহিলাকে সন্দেহ করছি যে ওই মহিলার মেয়ের সাথেই চলে, ওই মহিলাই জানে, ওই মহিলার মেয়েই জানে। যদি ওনারাও না নেয় তাহলে ওনারা জানে যে ও কোথায় আছে, কোথায় গেছে। তখন ওই মহিলাকে সন্দেহ করে আমি আমার মাকে পাঠালাম। রাত্রে 2টা বাজে গাড়ি নামায় নিয়ে আসছে, মহিলার বাসায় গেছে পুলিশ নিয়ে। তারপরে ওনার মেয়েকে আমরা পুলিশ নিয়ে চাপ দিলাম, আর ওই খন্দকার জান্নাতুল ফেরদাউসকে চাপ দিলাম আমরা। তখন ওই মহিলা কিন্তু স্বীকার করেনি, আর মহিলার মেয়েও স্বীকার করেনি। তখন ওনার মেয়েকে আমরা সন্দেহ করলাম ওনার বোনকে। ওনার বোন আবার থাকে পান্থপথ, ওই দোলাই পারে পান্থপথ একটা একটা স্থানের নাম, ওই স্থানে থাকে আর কি। তো ওইখানে ওনার মেয়েকে আমরা চাইলাম যে তোমার খালার বাসায় হয়তো বা থাকতে পারে। তখন ওনার মেয়েটাকে কিন্তু উনি একাই দিয়ে দিল। উনি কিন্তু কোনো আপত্তিকর কথা বললো না যে না আমার মেয়েকে দিব না, আমি এত রাত্রে এতগুলা পুলিশের সাথে আমি কিন্তু দিব না আমার মেয়েকে। উনি কিন্তু ওনার মেয়েকে দিয়ে দিল আমার মার সাথে। আর আমার মা ওনার মেয়েকে নিয়ে এই রাত্রে 2টা বাজে ওর খালার বাসায় গেল। খালার বাসায় আর ওই গাড়ির মধ্যে ওনার মেয়েকে আমার মা কোলের মধ্যে রাখলো এবং বললো যে মা বলো, মা যদি তুমি কিছু জানো তাহলে বলো। কিন্তু ওনার মেয়ে কিন্তু কিছুই বললো না, যে না আন্টি আমি কিছুই জানি না। তখন ওর খালার বাসায় খোঁজা হলো, নেই, ওই বাসায়ও নেই। তখন ওই মহিলা আমার মাকে বললো, যখন ওনার মেয়েটাকে ফেরত দেওয়া হলো খুঁজে আসার পর, তখন মহিলা আমার মাকে বললো যে কাজটা কিন্তু আপনি ঠিক করেন নাই, আমার বাসায় যে পুলিশ নিয়ে আসছেন কাজটা কিন্তু ঠিক করেন নাই আপনি। তখন আমার মা বললো যে আমি পুলিশ নিয়ে আসছি, একটু পর আমি র্যাব নিয়ে আসবো, আপনার কাছেই আমার মেয়ে আছে, আপনিই জানেন। আমার মার তখন মাথা ঠিক ছিল না বলছে, আর মেয়েটা কিন্তু উনার কাছেই ছিল। কিভাবে উদ্ধার হলো তারপরে আমার মা চলে আসলো বাড়িতে। পরের দিন সকালবেলা শুক্রবার আমার আম্মু কিন্তু শুক্রবারে র্যাবের অফিসে গেল 2 বার। এর মধ্যে আমার ছোট খালা মিডিয়ার লোকদের খবর দিল, 71 চ্যানেলের একজন রিপোর্টার, আর টুটুল উনি বিজয় টিভির, আর দৈনিক দিন প্রতিদিনের পত্রিকার একজন। এই 3 জন আর কি আমাদের পাশে এসে দাঁড়ালো আর কি, সান্ত্বনা দিল আমার মাকে যে আপা কান্নাকাটি করে না, আপনার মেয়েকে পাবেন। 2 দিনে আমরা র্যাবের অফিসে গেলাম। ওই টুটুল বিজয় টিভির সাংবাদিক, উনাকে নিয়ে, উনি সাক্ষী, কেসের সাক্ষী ওনারা। তো ওই দিন শুক্রবার আর মহিলার কাছে গিয়েছে ওনারা সকালবেলা, ওই মিডিয়ার লোকেরা, মিডিয়ার লোকদের সাথে ওই মহিলা অনেক খারাপ আচরণ করছে, এগুলো ভিডিও ফুটেজ ওই সাংবাদিকদের কাছে আছে। তারপরে ওই শুক্রবার সন্ধ্যা 7টায় আব্দুর রব নামের একজন লোক আসলো, এসে আমাদের দরজা টোকা দিল। সন্ধ্যা তখন 7টা। তখন বললো এই রুমে কি কাপড় বিক্রি করে সেই মহিলা থাকে? তখন আমার আম্মু বললো যে হ্যাঁ আমি বিক্রি করি, আমি থাকি। আব্দুর রবটা কে জানো? আব্দুর রব, যে বাসায় ওরা রাখছে, যে বাসায় ছিল 30 ঘন্টা, ওই আব্দুর রব। বলে আমার আম্মু বলে কি, ওই লোকটা বলতেছে যে আপনার মেয়ে আমার বাসায় আছে, আমার কাছে আছে। তা আমার আম্মু বলে যে আপনার বাসায় আছে, আপনার বাসা কোথায়? বলে যে আমি তো মেম্বরের বাড়িতে থাকি। তা আমার আম্মু বললো মেম্বরের বাড়িতে এই যে আপনি কাছে থেকে আমার মেয়েটা দিলেন না, আপনি কি? বলে যে না আমি তো 7 তলায় থাকি। বলে যে কোন 7 তলায়? বলে যে না আমি তো 1 নম্বর গলিতে থাকি। লোকটা কয় ধরনের কথা বলা শুরু করছে, আর বলে যে আপনার মেয়েটা আমার মেয়ের সাথে চলে গেছে, আপনি নাকি অনেকে মারধর করেন মেয়েকে, আমার কাছে আশ্রয় চেয়েছে, আমি আশ্রয় দিয়েছি। ওনার স্ত্রীকে ফোন দিল, কোথায় তুমি? আসলো আমার বোনটাকে নিয়ে আসলো। আমার বোনটা কে 2টা পুরুষ লোক ধরে ধরে নিয়ে আসছে, আমাদের দোতলার ভাড়াটিয়ারা সবাই সাক্ষী। তখন সবাই ওই লোকটা যে এসে বললো, সবাই কিন্তু দরজা খুলে ফেললো, সব কথাই। আমার বোনটা কাঁপতেছে, প্রচন্ড কাঁপতেছে, যাকে দেখে তাকেই ভয় পায়, আর শরীরে অনেক জ্বর ছিল আমার বোনের। তখন লোকটা কিন্তু ঘরের ভিতরে ঢুকতে চাইলো না। আমার আম্মু অনেক কষ্টে আর আমি অনেক কষ্টে বললাম যে আঙ্কেল আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো, আপনি একটু বসেন, কিছু খান আপনি। লোকটা কিন্তু ঢুকতে, এই মহিলা তোর বাচ্চাটা ফেরত দেওয়া কি আমার অপরাধ হইলো? উনি কি আবল তাবল কথা বলতেছে। তখন ওনাকে বসালাম। আমার আম্মু বলে যে আমার গার্জিয়ান আসবে, আমার গার্জিয়ানের বুঝিয়ে দিবেন আমার মেয়েকে। তখন আমরা মিডিয়ার লোকদেরকে খবর দিলাম, ওই যে আমাদেরকে সান্ত্বনা দিয়েছিল, আমাদের পাশে দাঁড়িয়েছে, আর আমার খালা, আমার আত্মীয় স্বজন সবাই আসলো। ওই আয়োর যে মামলার যে আজম এসআই, ওনাকেও খবর দেওয়া হলো, আমার আম্মু খবর দিল। স্কুলের প্রধান শিক্ষককেও আমার আম্মু খবর দিল, কিন্তু ওই খন্দকার জান্নাতুল ফেরদৌসকে কিন্তু আমার আম্মু খবর দেয়নি। আর উনি কিন্তু এই 1 দিনের মধ্যে আমার আম্মুকে কোনো ফোনও দেয়নি, কোনো খোঁজ খবরও নেয়নি, এমনকি কোনো সাহায্য করে নাই। ওই খন্দকার জান্নাতুল ফেরদৌস আমার বোন ঘরে ঢুকার 5 মিনিটের মধ্যে উনি এসছে 3টা মেয়ে নিয়ে। উনি কিভাবে জানলো যে আমার বোনটা ঘরে আসছে? বড় বড় 3টা মেয়ে, 3টা মেয়ে নিয়ে আসছে। 3টা মেয়ে এসে আমার মার সাথে ঝগড়া শুরু করছে যে কেন আমার মা পুলিশ নিয়ে গিয়ে ওই মহিলার বাসায় খুঁজতে গেছে। তখন আজম যে কেসের যে উনি বললো যে আপা দেখেন, আপনার মেয়ে যদি হারানো গেত তাহলে আপনিও খুঁজতে আসছেন, ওনার মনের অবস্থাটা আপনি বুঝেন। তখন খন্দকার জান্নাতুল ফেরদৌস বললো আমি আজকে অ্যাকশন নিব, আমার মান ইজ্জত কিছু রাখে নাই, পুলিশ নিয়ে আমার বাড়িতে গেছে। এই পরে আজম বললো যে দেখেন আপনি বাচ্চা নিয়ে বড় কথা বলবেন না, আর ওনার মনের পরিস্থিতিটা বুঝেন, আপনি কি অ্যাকশন নেবেন, এইগুলা কোন ধরনের কথা বলতেছেন? আমি যেটা বুঝতে পারছি তখন পর্যন্ত আপনারা কেউ জানেননি যে ওর সাথে কি হয়েছে। আপনারা নরমালি যেটা জানেন যে ঠিক আছে বাচ্চা পাইছি,
সুতরাং এটাই অনেক বড় জি কিছু। জি জি। হ্যাঁ বলেন। তারপরে কথাবার্তা শেষ করে ওই 3টা মেয়ে কিন্তু ঝগড়া করছে, আর বাড়ির ভাড়াটিয়াদের গেট টোকায় আমার আম্মুর নামে খারাপ খারাপ মন্তব্য করেছে, আর এমনকি ঘরের মধ্যে আমার আম্মুর সাথে ঝগড়া করছে, গায়ের মধ্যে হাত তুলতে পর্যন্ত আসছে। রাজিয়া, সুরমা জাহান রাজিয়া, মহিলার যে সহযোগী ফার্মেসিতে কাজ করে, ওই রাজিয়া মহিলা কিন্তু কোনো কথা বলে না, ওই 3টা মেয়েই কথা বলতেছে। আর মিতু আসছে, মিতু নাকি ওনার বোনের মেয়ে। মিতু এসে বলতেছে যে গণতান্ত্রিক বাংলাদেশে বিনা কারণে কাউকে জেল খাটানো যায় না, এখানে কিন্তু কোনো জেল খাটানোর কথা উঠে না, ওনারা কিন্তু নিজে যাই হোক, নিজে। একটা ক্যাওয়াস হচ্ছিল। হ্যাঁ তারপরে কি হলো? হ্যাঁ তারপরে ওনারা সবাই চলে গেছে, কেসের আয়ও চলে গেছে। না স্যার আইছে স্কুলের প্রধান শিক্ষক আসছে এখন। আচ্ছা আচ্ছা। প্রধান শিক্ষক এসে বলতেছে যে এই মেয়ের মা মেয়েকে অনেক অত্যাচার করে, মেয়ে আমার কাছে অনেকদিন বলছে স্কুলে, এই মেয়ের মা মেয়েকে এত অত্যাচার করছে যে মেয়ে চলে গেছে অন্যদের বাড়িতে। তখন হেড স্যার ওকে গিয়ে ধমকাচ্ছে ভিতরের রুমে যে এই মেয়ে, মানে ওকে নাম ধরে বলতেছে যে তুই কার সাথে গেছিস। তখন ও বলছে যে তাসনিম, বলে যে কষাকা তাসনিম না খসাকা তাসনিম। এই প্রশ্নটা ওকে 3বার করা হয়েছে, ও কিন্তু বলছে যে কষাকা তাসনিম। আর হেড স্যার কিন্তু জানে যে ও তাসনিমের সাথে চলে, আর খসাকায় তাসনিম নামের কোনো মেয়েই নাই। তখন ওকে ধমকানো হলো, চোখ গরম দিছে। কিন্তু আমরা কিন্তু তখন বুঝি নাই, ওকে চোখ গোড়ানি দেওয়া হয়েছে আমার সামনে আর আমার 2 খালা আমার নাম কবি না কিন্তু, মানে ওকে চোখ গড়ানি দেওয়া হয়েছে, আমরা কিন্তু বুঝি না যে কেন ওকে চোখ গরম দিচ্ছে। স্যার চলে গেছে, সবাই চলে গেছে। তখন পত্রিকার একজন লোক ছিল, আমার ছোট খালা ছিল, তখনই আমার বোনের অবস্থা, শারীরিক অবস্থা, তখন মিডিয়ার লোকের একটা মানে একটা জবানবন্দি দিল, ওর কাছ থেকে জবানবন্দি দিল। মানে ওই মুহূর্তে ও যা বলেছে আমি তাই বলতেছি। ও বললো যে তোমার সাথে কি কি ঘটেছে। তখন ও বলছে যে তাসনিম, সাইমা, সুমাইয়া এই 3জনই ওদের ক্লাসে পড়ে। এই 3টা মেয়ের সাথে কোচিং ছুটির পরে আমি গেছি খন্দকার জান্নাতুল ফেরদাউসের ফার্মেসিতে। ফার্মেসিতে যাওয়ার পর মহিলা একটা রুমালের মধ্যে কি দিছে, তারপর আমার আর কিছুই মনে নেই। পরের দিন সকালবেলা আমি উঠে দেখি যে আমি আব্দুল রবের বাড়িতে, ওই যে সাইমাদের বাড়িতে। ওকে। সাইমার বাবা কিন্তু আব্দুল রব। এতটুকু আমি ওর মুখ থেকে শুনতে চাই, মানে আপনার পাশে যে আপনার বোনটা বসে আছে, ছোট বোন, ওকে একটু মাইক্রোফোনটা দেন। আচ্ছা, যদি শুধু খালি এটুকু বললেই হবে যে তুমি যে তোমার বোনের কাছ থেকে এতক্ষণ যে কথাগুলো শুনতেছিলা বা ও যেটা বললো তোমার সম্পর্কে, এটা কি সত্যি? জি। আর ওর বেলা আপনি চুপ থাকেন, আপনি আমার সাথে কথা বলতে দেন, আপনার ইন্টারভিউ দরকার নাই। একটা যেটা হচ্ছে যে তোমার নামটা তুমি বলিনি, হ্যাঁ, তুমি আমার সঙ্গে একটু গল্প করো। আমি অনেকক্ষণ ধরে তোমাকে অবজার্ভ করছি, তোমার মানসিক অবস্থা খুবই খারাপ এবং তুমি ভেঙেও পড়েছো অনেকখানি। তোমাকে কি ফার্মেসিতে নাকে রুমাল দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেছে? কি হয়েছে, কি করেছে বলো? তোমার 3জন ওখানে গেলা কেন, কি হলো? কোচিং ছুটির পরে তাসনিম, সুমাইয়া আর সাইমার সাথে বলছে যে তুমি ফার্মেসিতে যাবা। আচ্ছা, কে বলেছে এটা? তাসনিম। আমি বলেছি যে তাসনিম ফার্মেসিতে যেতে বলেছে তোমাকে? জি। তো তুমি ছুটির পরে তো বাসায় যাবা, তোমাকে ফার্মেসিতে যেতে বললো কেন? বলছে যে ফার্মেসিতে না গেলে আমার ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দেবে। ভিডিও বলতে কিসের ভিডিও? দাঁড়াও 1 মিনিট, তুমি বলো। হ্যাঁ, কিসের ভিডিও? একটা খারাপ ভিডিও। এই ভিডিওটা কে করেছে তোমার? না, তোমরা কোনো হেল্প করো না, ওকে বলতে দাও না, ওকে বলবো। হ্যাঁ, ভিডিওটা তাসনিমের আম্মু করছে। কিভাবে করেছে ভিডিওটা? আপনারা কোনো কথাই বলেন না, হ্যাঁ, একদম চুপ থাকেন। হ্যাঁ, প্রথম মডেল টেস্ট পরীক্ষার পর প্রত্যেকদিন ওদের বাসায় যাইতাম। আচ্ছা। তো ওদের খাবার খাইলে প্রচুর মাথা ঘুরাইতো, পেট ব্যথা করতো। তো আমি কিছু জানতাম না যে আমার সাথে কি হইতাছে। তারপর ওর কাছে অনেকদিন বলছি যে তোমার খাবার খাইলে আমাদের মাথা ঘুরায়, পেট ব্যথা করে। বলে যে তুমি হয়তো ক্লান্ত, এই কারণে। আচ্ছা, ওই মানে ভিডিওটা কিসের আমাকে একটু বলো তো। ভিডিওটা তুমি তো জানতা যে ভিডিও, কোন একটা ভিডিও হয়েছে তোমার, রাইট? সেটা কিসের ভিডিও ছিল? একটা খারাপ জিনিস। তোমাকে দেখাইছে ভিডিওটা? জি। কিসের ভিডিও ছিল, কখন করেছে ভিডিওটা? সেটা আমি জানি না। খারাপ ভিডিওটার মধ্যে ভিডিওটা কিসের ছিল, মানে ভিডিওটা তুমি তো দেখছো নিজের চোখে? জি। তো কিসের ভিডিওটা ছিল? ওখানে আমি ছিলাম আর একটা লোক ছিল। এটা কি তোমার সঙ্গে এই হারিয়ে যাওয়ার ঘটনার আগের ঘটনা? জি। তো তুমি বাসায় এসে বলো নি তোমার তোমার আব্বু তো নয়, আম্মুকে বলো নাই? না। বুঝলেন? হ্যাঁ আমি বলি হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমি মানে ওর কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেল যে ওই টিফিন টাইমটা ওকে আমরা সময় দিতে পারতাম না। আমার আম্মু কাপড় বিক্রি করতো, আমি ঘরে থাকতাম আমার ছোট ভাইকে নিয়ে। ওই স্কুলের সামনে কিন্তু তাসনিমদের বাসা, ও যেত, তাসনিম ওকে টেনে টেনে নিয়ে যেত যে চলো যাই। ওদের বাড়ির খাবার খেলে, খাবার কি দিত, চানাচুর আর বিস্কুট। খাবার খেলে ওর নাকি কিছুই মনে থাকতো না। এটা তো ওকে পাওয়ার পর আমরা জানতে পারছি, এর আগে তো আমাদের কাছে বলে নাই কিছু। তার মানে আমি যেটা বুঝতে পারছি যে এই ভিডিওর ঘটনাটা আপনারা জানতে পারছেন পুরো ঘটনাটা ঘটে যাওয়ার পরে, তার আগ পর্যন্ত আপনারা জানেননি। তার মানে এই ভিডিওটা কি ছিল এটা ও শুধু জানতো, কিন্তু আপনাদেরকে বলেনি। কিন্তু ও জানতো না, আরানের 15 দিন আগে জানছে, দেখাইছে। আরানের 15 দিন আগে জানছে। আমার প্রসঙ্গটা সেটাই যে হারানোর 15 দিন আগে জানলে কি জানা মুহূর্তে তো আপনাদের সঙ্গে বলার কথা, আপনাদের সঙ্গে কেন বলেনি? চুপ করো, আমি বলতেছি কেন বলেনি। তখন এরকম কয়েকদিন হয়েছে। আর ওই যে ও যে খাবারটা খাইলে যে মাথা ঘুরাইতো, কিছুই মনে থাকতো না। তারপরে যখন ওর জ্ঞান ফিরে আসতো তখন তাসনিম বলতো চলো চলো স্কুলে যাই। ও কিন্তু ওর মধ্যে 4 দিন দেখছে স্কুলের প্রধান শিক্ষককে, তাসনিমকে ও বলতে পারে না গুছিয়ে। আপনি তো বুঝতেই পারছেন। না, আমি এখানে একটা কথা বলি, গুছিয়ে না বলে আমাকে একটু চেষ্টা করতে দেন। আপনারা দুজন মিলে যেভাবে ইন্টারাপ্ট করছেন তাদের তো কথা বলতে দেবেন, আপনারা একটা শব্দ করবেন না, ওকে? দুজন মিলে একটা শব্দ করবেন না, আমি একটু ওর সঙ্গে কথা বলি প্লিজ। আমি বুঝতে পারছি আপনারা দুজনেই খুবই উত্তেজিত এবং যে ঘটনা ঘটেছে সেটা সেই জায়গাটা থেকে আসলে
আপনারা প্রত্যেকেই হয়তো চাচ্ছেন যে প্রত্যেকটা ঘটনা এখানে পুঙ্খানুপুঙ্খভাবে সবাই জানুক। আপনারা চাচ্ছেন এটা, আমি দুজনে চাচ্ছেন তো। তাহলে বিষয়টা আমার উপরে ছেড়ে দেন। হ্যাঁ যান, আপনি আমার উপরে ছেড়ে দেন, আমি ওকে সাথে কথা বলে যতটুকু পারি আমি ওর সাথে একটু জানার চেষ্টা করি। মাইক্রোফোনটা সামনে দেন। হ্যাঁ, এই যে তোমাকে যেটা খাওয়াতো চানাচুর বা যেটা বলো বিস্কিট বা যেটাই বলো না কেন, এটা খাওয়ানোর পরে তুমি জানতা না যে কি হচ্ছে তোমার সঙ্গে, তাই কি? জি। আচ্ছা, এই ভিডিওটা তোমাকে দেখিয়েছিল কবে? মানে 15 দিন আগে, হারানোর 15 দিন আগে। 15 দিন আগে দেখে কি বলেছিল? বলেছিল এটা যদি কারো কাছে বলো তাহলে ইন্টারনেটে ছেড়ে দিব। তুমি তাহলে বুঝতে পারছিলে যে তোমার সঙ্গে কি হচ্ছিল? জি। তারপর আর ওদের বাসায় যাইনি 15 দিন। কি? ও ওকে, মানে এটা কি তোমার সঙ্গে এরকম রেগুলারই হতো? 2-1 হয়েছে নাকি একবার হয়েছে? এই ভিডিওটা করার সময় শুধু একটাই হয়েছে নাকি এর আগেও এরকম কন্টিনিউ করতো ওরা এই কাজগুলা? সেটা আমি জানি না আমার সাথে কি হতো, কিন্তু ভিডিওটা দেখার পরে বুঝতে পারছি আমি কিছু একটা হতো তোমার সঙ্গে। জি। এবং এটা দেখার পরে তুমি ছেড়ে দিয়েছো যে তুমি আর ওদের বাসায় যাও নাই? জি। আর আচ্ছা। ওই বাসায় আমি হেড স্যারকে 4 দিন দেখছি, আমাদের স্কুলের প্রধান শিক্ষককে। আপনারা কেন কথা বলতেছেন? আপনারা কথা বলতে তাহলে বড় দরকার নাই এখানে। আপনি তোর সঙ্গে কথা বলতেছি না, আপনারা কেন? আপনারা কি উত্তেজিত অনেক বেশি? আমাকে একটু ফ্লোর দেন না, আমি কথা বলি প্লিজ। কেউই কোনো কথা বলবেন না, আমার যেটা জানার দরকার সেটা আমি ওর কাছ থেকে বের করে নিব, ঠিক আছে? ওকে, হ্যাঁ বলো, তুমি বলো, তুমি তোমার মতো করে বলো না, যা হয়েছে হয়েছে বলো। হ্যাঁ কি হয়েছে বলো। হেড স্যারকে আমি 4 দিন দেখছি, 2 দিন দেখছি ওনাদের বাসায় হাসাহাসি করতেছে তাসনিমের আম্মুর সাথে, আর 2 দিন দেখছি গোসল করতে। হেড স্যারকে গোসল করতে দেখেছো ওই বাসাতে? জি। আচ্ছা, তো তুমি যখন এই ধরনের একটা ঘটনা তুমি বাসার মধ্যে, তুমি তো বুঝতে পারছিলে যে কিছু একটা হচ্ছে যেটা হওয়া উচিত না, তাই না? কিছু কি বুঝতে পারতেছিল যে কিছু একটা হচ্ছে? হেড স্যারকে তো এই বাসায় দেখার কথা না, তুমি কি বুঝতে পারতেছিল বিষয়টা? নাকি মনে হচ্ছিল যে ঠিক আছে দেখছি, ঠিক আছে? তোমার মনে হয়নি যে বিষয়গুলো কি বাবা মার সঙ্গে কথা বলি, মাকে জানাই বা আমার বড় বোনকে জানাই, এটা মনে হয় নাই? কি মনে হয়েছে যে জানালে কোনো সমস্যা হতে পারে বা ওদেরকে জানালে বকাঝকা করতে পারে, মার দিতে পারে, এরকম কিছু কি? না। তাহলে জানাওনি কেন? আমি মানে কি, আমার অনেক চাপ ছিল। কি ধরনের চাপ বলো তো? তোমার মা যদি তোমাকে বকাঝকা করে এটা বলতে কোনো সমস্যা নাই, পৃথিবীর সব মাই তার বাচ্চাদেরকে শাসন করে, টেনশন করার কোনো কারণ নাই, ঠিক আছে? তুমি আমাকে দিল খুলে বলো, হ্যাঁ মন খুলে বলো, কি হয়েছে তোমার সঙ্গে, কিসের চাপ ছিল? আমি সকালে 9টার দিকে স্কুলে যেতাম, স্কুলে ক্লাস করে 2টা বাজে ছুটি দিত। জি। ছুটি দেওয়ার পর বাসে যেতাম খাবার খেয়ে, তারপরে 3টা বাজে আসতাম, 4টা বাজে ছুটি দিত কোচিং এ। আচ্ছা, তারপর আবার হেড স্যার একজন শিক্ষক টিচার খুঁজে দিছে, তার কাছে পড়তাম 7টা থেকে 8টা পর্যন্ত 1 ঘন্টা। আচ্ছা। তারপর আবার বাসায় পড়তাম, কোনো বলার সুযোগ ছিল না। আচ্ছা। আর এছাড়া আমি আমার মাকে বলছিলাম যে আমার পেটে নিচে প্রচুর ব্যথা করে, আমার আম্মু বলে যে গ্যাস্ট্রিকের ব্যথা, এই কারণে। তার মানে তোমার সঙ্গে যখন এই ঘটনাগুলো ঘটতেছিল, যখন তুমি বুঝো না বিষয়টা, তখন তুমি বাসায় বলেছো যে তোমার এটা ব্যথা করে, কিন্তু তোমার মা এই জিনিসটাকে বেশি আমলে নেয়নি, তাই কি? জি। আচ্ছা, তারপর কি হলো? ঠিক আছে, গ্যাস্ট্রিকের ব্যথা, ট্যাবলেট দিয়েছিল? হ্যাঁ, গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিয়েছিল, বলেছিল এটা খেলে হয়তো তোমার ব্যথা সেরে যাবে। আচ্ছা। তারপরেও ব্যথা সারেনি, প্রচুর ব্যথা করতো। তুমি কি কখনো এরকম কোনো কিছু দেখেছো? মানে আমি তোমাকে এই জিনিসটা জিজ্ঞেস করছি যেটা আমার জায়গা থেকে 100% ক্লিয়ার হওয়ার জন্য, কারণ আমি জানি এরপরে তোমাকে পুলিশে জেলাতে নেওয়া হয়েছে, সেখানেও অভিজ্ঞতা ভালো না তোমাদের, আমি গল্পটা জানি, যে কারণে আমি একটু আমার জায়গা থেকে একটু বিষয়টা ক্লিয়ার করতে চাই। তুমি কি কখনো এমন কোনো বিষয় দেখেছো তোমার শারীরিকভাবে যেটা তোমার কাছে খুব অস্বাভাবিক মনে হয়েছে, ভয়ঙ্কর মনে হয়েছে? এরকম কোনো বিষয় কি তুমি দেখেছো কখনো, নিজে থেকে অবজার্ভ করেছো কখনো? না। এরকম কোনো কিছু অবজার্ভ করনি। এখানে একটা নোটিস করার মতো বিষয় আছে প্রিয় শ্রোতা, সেটা হলো যে যাকে ওনারা অ্যাকিউজ করছেন, আমি কিন্তু আবারও বলেছি, অনুষ্ঠানের শুরুতেই বলেছি, এটা এখন পর্যন্ত প্রমাণিত না, যাকে ওনারা অ্যাকিউজ করেছেন তিনি একজন ডক্টর ছিলেন, তথাকথিত ডক্টর, যেটাই বলি না কেন, কোনো পত্রিকার রিপোর্ট এসছে উনি একজন ভুয়া ডাক্তার, তো উনি একজন ফার্মাসিস্ট ছিলেন, যাই থাকুক না কেন। সুতরাং এই ধরনের বিষয়গুলো সম্পর্কে ওনার মোটামুটি একটা ভালো দখল ছিল। তো তোমাকে ভিডিও দেখানোর ভয় দেখাচ্ছে 15 দিন আগে, এই ভয়টা ওরা কেন দেখিয়েছে সেটা আমি জানি না। না, কিন্তু তোমাকে ভয় দেখালে তো কোনো একটা কারণে দেখাতে হবে। আজ তুমি ওদের বাধ্য ছিল না বা কিছু? তোমার বড় বোন বোধহয় বলতে চাচ্ছে, কিসের কারণে ভয়? মানে ভিডিওটা কেন দেখাইছে, যে ওই তাসনিমকে প্রশ্ন করছে যে তোমাদের বাড়ি খাবার খেলে আমার কেন এমন লাগে, হ্যাঁ, তখন কিন্তু ও বলছে যে তোমাদের বাসায় আমি আর যাবো না। আচ্ছা। এই না বলছে যে যাবে না, এজন্য ওকে ফার্মেসিতে ডেকে নিয়ে ভিডিওটা দেখাইছে আর বলছে যে তুমি আমাদের কথা শুনতে বাধ্য। ও, তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে ও যদি বাসায় না যায় তাহলে আলটিমেটলি এই ভিডিওটা পাবলিশ করে দেবে বা এরকম কিছু একটা করেছে। আর যদি তোমার পরিবারের কারো কাছে বলো তাহলে তোমাকে টুকরা টুকরা করে পাচার করবে, এটা ওর কাছ থেকে জেনেছি আমরা, ওকে পাওয়ার পরে। আচ্ছা, এর আগে কিন্তু আমাদের বলে নাই। তার মানে এই জিনিসটা খুব প্ল্যান ছিল আপনাদের কথা অনুযায়ী, এবং এটা অনেকদিন ধরে ওর সঙ্গে হয়েছে। তো নোটিশ করেছে আপনাদের বাসাতে যে আমার তলপেটে ব্যথা করছে, যেটা খুব আমি বলতাম যে তুমি হাত ধো না,
আর তুমি পানি খাও না, এজন্য তোমার পেটে ব্যথা কম করে। খাইতো। আর প্রচন্ড পেটে ব্যথা, কান্না করতো। আজকে খেয়াল রাখেন এই সেন্টেন্স গুলা, এই বিষয়গুলা। প্রিয় শ্রোতা, আমি বারবার আপনাদেরকে বলছি যে আমি বহুবার রেডিওতে বহুবার এই জিনিসগুলো খুব ডেডলি, খুব সাহসের সঙ্গে উপস্থাপন করেছি। আমি জানি না বাংলাদেশে কোনো গণমাধ্যমে এতটা মানে ডেডলি কোনো সোশ্যাল ইস্যু, কোনো ফ্যামিলি ইস্যু কখনো আসে কিনা। আমি সেজন্য সমালোচিত হয়েছি বিভিন্ন জায়গাতে, সোশ্যাল মিডিয়াতে অনেক উল্টাপাল্টা কথাও বলা হয় আমাকে নিয়ে। আমি বাট সেটার জন্য কোনো কনসার্ন নেই। বাট আমি আপনাদেরকে বলি যে শিশু যৌন নির্যাতন বা সেক্সুয়াল অ্যাবিউজ, এটার যে মানে রেট কতটা ভয়াবহ সারা দুনিয়াতে, বাংলাদেশে তো অবশ্যই। কোন শিশু যদি কোনো পার্টিকুলার বিষয় নিয়ে কোনো কথা বলে, শরীরের কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে, সেটাকে এই যে ওনারা যেভাবে মানে উড়িয়ে দিয়েছেন, ঠিক আছে তুমি হাত ধো না সেজন্য তোর পেট ব্যথা করে, তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো না, তোমার গ্যাসের প্রবলেম। কিন্তু এই সামান্য ঘটনা, যেটাকে সামান্য মনে করছে, সেটা যে কত অসামান্য এবং কত ভয়ানক রকমের সমস্যা হতে পারে এই সামান্য ব্যথার পেছনে, এটা যদি পরিবার আগে থেকে খেয়াল করতো, তাহলে হয়তো এই মেয়েটার জীবনে এরকম দিন হয়তো বা আসতো না। আমি একটু সামনের দিকে আরেকটু আগাতে চাই। তো তুমি বলো, ওকে দেন, ফার্মেসিতে নিয়ে যাওয়ার পরে তোমার কি মনে আছে যতক্ষণ পর্যন্ত তোমার সেন্স ছিল, কি করা হয়েছে তোমার সঙ্গে একটু বলো তো? ওই রুমাল ধরা পর্যন্ত কি কথাবার্তা হচ্ছিল তোমার সঙ্গে? একটা হলো তোমাকে ভিডিও দেখালো, ভয় টয় দেখায় তোমাকে ফার্মেসিতে নিল। তো ফার্মেসিতে যাওয়ার পরে তোমার সাথে কি কথাবার্তা হচ্ছিল যতটুকু তোমার মনে আছে সেন্স হারানোর আগ পর্যন্ত? ওকে দেন। আমরা 3 বান্ধবী মিলে ফাইজলামি করতেছিলাম। আন্টি কি যেন একটা করতেছিল, রাজিয়া জাহান সুরমা, যে ওদের ফার্মেসিতে কাজ করে মেয়েটা, ওই মেয়েটার সাথে উনি কথা বলতেছিল। 3-4 মিনিট পরে দেখি উনি একটা রুমালের মধ্যে কি যেন দিতেছে। তো আমি জিজ্ঞেস করছি, আন্টি কি করেন? তো বলে কি, চুপ করো, একটুখানি বসো। তারপর আমার নাকের ভিতর ধরার পরে আমার আর কিছু মনে নেই। তোমার এই নাকের ভেতর ধরার পরে যখন তোমার সেন্স ফিরছে, ফার্স্ট মেমোরিটা কি? প্রথম তোমার কি মনে আছে? কি দেখছো তুমি ঘুম থেকে ফেরার পরে? কি মনে আছে? কিছু মনে আছে? হ্যাঁ, কি সেটা? আমি ওখানে, আমি যখন নাকি ঘুম থেকে উঠি তখন দেখি সাইমাদের বাসায়। সাইমাটাকে তোমার বান্ধবী? জি। আচ্ছা, হ্যাঁ, সাইমাদের বাসায়। হ্যাঁ, ওখানে ওর বাবাকে দেখছি, ওর আর একটা লোককে দেখছি, আর একটা মেয়েকে দেখছি, আর ওর মাকে দেখছি। তো আমি সাইমাকে জিজ্ঞেস করছি যে আমি এখানে কেন, আমি তো ফার্মেসিতে থাকার কথা। তো বলে যে চুপ করে থাকো, পরেরটা পরে বোঝা যাবে। অনেকবার জিজ্ঞেস করছি, আমাকে ধমক মাইরা চুপ করা দিছে। এই সাইমাটা কি তোমার বয়সী ছিল? জি। ও কোন ক্লাসে পড়তো? 5। একই ক্লাসমেট তোমার? জি। আমি অবাক হচ্ছি প্রিয় শ্রোতা, নাথিং টু সে। আমি ফ্লোর দিব। ঢাকা মেডিকেল না হলো নরমালি, আমরা কিন্তু জানি না যে ওর সাথে কি হয়েছে। ওকে না, ঢাকা মেডিকেল কেন নিবেন আপনারা? তো তখন পর্যন্ত ধরেন যেটা জানলেন জ্বর, ওকে পাইছেন, তাতেই আপনারা খুশি। আশেপাশে কিন্তু ওকে ওরকম কোনো ডাক্তারখানা নাই, শুধু ফার্মেসি। আমরা কি ওকে কাঁপতেছিল, ওর কোনো শারীরিক ওটা ভাবেন নাই, ভাবছেন যে ওকে ট্রিটমেন্ট করা দরকার? জি। আচ্ছা, প্রচন্ড জ্বর ছিল ওর। এমনকি হেডমাস্টার নিজে ওর মাথায় হাত দিয়ে দেখেছে যে ওর জ্বর ছিল। আচ্ছা, তখন ওকে আমরা ঢাকা মেডিকেল নর্মালি নিলাম আর কি। তখন ওকে আমার আম্মু বললো যে হারানো গেছে, 30 ঘন্টা পরে পেয়েছি মেয়েটাকে, জ্বর, আমরা দেখাবো। তখন কিন্তু ওকে মানে পুলিশ মহিলা দেওয়া হলো 2 জন, ওকে কিন্তু চেক আপ করা হলো। আচ্ছা, ওই মেডিকেল থেকে দেওয়া হলো? জি, চেক আপ করা হলো। চেক আপ করার পরে ওকে ওসিসিতে দেওয়া হলো। আমরা কিন্তু ওসিসি চিনি না, ওকে ওসিসিতে দেওয়া হলো। ওসিসিতে ভর্তি করার পরে আর ওই মহিলা চেক আপ করার পরে বলছে যে আপনার মেয়ে তো মানে হয়েছে, ওর সাথে খারাপ কিছু হয়েছে। এটা কে বলেছে? পুলিশ বলেছে নাকি? মানে চেক আপ করার পরে আমরা কিন্তু বলছি যে হারানো গেছে মেয়েটা, জ্বর, আমরা দেখাবো। ও মানে মেডিকেল থেকেই বললো যে হ্যাঁ, বলেন। হ্যাঁ, আমি রুমের ভিতরে মানে ডাক্তার নাই, ওদিন শুক্রবার বন্ধ, ডেলিভারি রুগী ওগুলো ঢুকছে মানে তো ডাক্তার নাই। তারপর একজন ডাক্তার আসছে, ডেলিভারি রুগী থেকে ওরা দেখবো, সে নর্মালি দেখবো। দেখার পর আমি বলছি হারাই গেছে, এই কথা বলছি। হারাই গেলের কথা বললে ওই জায়গা করে পরীক্ষা নিরীক্ষা করে যে হারাই গেছে, মানে কোনো সমস্যা হয়েছে কিনা। তখন মহিলা পুলিশ দিছে একজন আর পুরুষ পুলিশ 2 জন। এই 2-3 জন আমাদের সাথে এই 11টার থেকে 3টা পর্যন্ত দাঁড়াই ছিল। দাঁড়াই থাকার পরে চেক করছে ওরে। আমার বোনও ছিল লগে, আমার ওই সাংবাদিক উনিও ছিল একজন পেপারের। ওইরা উনি বলে যে এই বাচ্চার সাথে তো খারাপ কিছু হয়েছে, একের অভিজ্ঞবার। তখন আমি মনোওয়ালের লগে জানেন নিজে পড়ে গেছি আমার বাচ্চার সাথে কি হয়েছে। তখন আমার সকাল ওসিতে ঢুকাই দিয়েছে রাইতে 3টা বাজে। আমি রাইতে ছিলাম, সকালে বাসায় গেছি। আবার আমার আর থাকতে দিছে না ওইখানে মা থাকতে পারে না। জি, আমি বলতে চাই, আর ওকে যখন পাওয়া গেল, ওই কিন্তু ওই ভিডিওর কথাগুলো আমাদের কাছে বলে নাই, শুধু ওই ফার্মেসির কথাই বলছে। তখনও জানে না? তখনও আমরা জানি না যে ও কিন্তু ও জানে। তারপরে ওকে ঢাকা মেডিকেলে 4 দিন রাখা হলো, এবং কি ঢাকা মেডিকেলের পুলিশরা ছাড়পত্র দিয়ে বললো যে আপনারা কি মামলা করছেন? তখন আমার আম্মু বলে যে না, বলে যে আপনারা মামলা করেন, আসামিদেরকে গ্রেফতার করেন। জি, তখন আমরা মামলা করতে গেলাম। আমার মার কেস নেয় না থানায়,
তখন নিবে না আমার আম্মুর দারোগারে পাঠাইছে। কি করেছে আপনাকে থানা থেকে বলেন তো? থানায় আমার মামলা নেয় না, হ্যাঁ, কয় কি মেডিকেলের রিপোর্ট যাব না আসবো, এবার তো আমরা মামলা করতে পারবো না। আচ্ছা, তখন ওই সাংবাদিক করে ফোন দিছি, ওরা গেছে, হ্যাঁ, গেছে এবার মামলা লইব। অন কি করবো, আইওরে পাঠাইছে মেডিকেল, হ্যাঁ, আইও যায়া মোবাইলে মাইয়ার জবানবন্দি নিয়ে আসছে, তারপর মামলা করছে। মানে আয়ু সহযোগিতা করছে। হ্যাঁ, আইও মেডিকেল পাঠাইছে ওসি, আচ্ছা, যাইয়া মেডিকেল না ওনাদের কিছু ফর্মালিটিস আছে সেটা তখন মেইনটেইন করতে ওইটা হবে। কইতে পারে নাই, ভিডিওর গুলা বলতে পারে নাই, পরে অসুস্থ ছিল। আচ্ছা, বলছে আমি ওই সানবারে গেছি, তারপরে দেখি সাইমাকে বাসা এইটুকু পর্যন্ত বলতে পারছে। হ্যাঁ, তারপরে আইনা ওসির কাছে দিছে, ওসি গ্লেস লেগছে, আসামি ধরছি আনছি থানায়। হ্যাঁ, ওই সুমায়ার মারে ধরাই নেই, হ্যাঁ। সুমায়ার মা যে এই লোক জড়িত আমরা জানি না। তো আপনি আসামি কাকে মনে করেন? আরেকটা আসামি কথা আমি ওই বলতে চাই। ডাক্তারের বেডি তাসলিমের আম্মু ডাক্তার, হ্যাঁ, তার সহকর্মী, ওই যে ভিডিও রেকর্ডিং করছে যে মায়ের, আর যে আব্দুল রবের বাসায় বই আবার ঘটনা হয়েছে ওর সাথে খারাপ কিছু, হ্যাঁ, আব্দুল রবরে ধরাইছি। আচ্ছা, তিনজন আসামিকে আপনি মামলা ধরে নিয়ে এসে পরে মামলা হয়েছে না, নাকি? মামলা করার পরে গাড়ি দিছে, নিয়ে আসছে। মামলার এজাহারটা আমার কাছে আছে, আপনারা নিয়ে এসছেন, আমি একটু ফটোকপি আছে আমার কাছে। প্রিয় শ্রোতা, আমি খুব কিছু অল্প অংশ আপনাদেরকে একটু শোনাতে চাই। আমার মনে হয় যেটা পত্রিকার রিপোর্টটা কি কবে হয়েছে? মামলা হওয়ার পরে হয়েছে? মামলা হওয়ার পরে কোর্ট উড়াইছে যে দিনে দিন। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, আমি বরং পত্রিকার রিপোর্টটাই আপনাদের একটু পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি ঘটনা ঘটেছে এবং ঘটতে চলেছে। এটা হচ্ছে একটা স্থানীয় পত্রিকা, আমি যদি ভুল না করে থাকি দৈনিক আলোর জগৎ, আমার আইডিয়া নেই পত্রিকা সম্পর্কে। এটা হচ্ছে 15 নভেম্বর 2018 এই পত্রিকায় যেটা এসছে, টাইটেলটা ছিল এরকম যে রাজধানীর শ্যামপুরে ধর্ষণ মামলায় ভুয়া ডাক্তার সহ 3 জন গ্রেপ্তার। রাজধানীর শ্যামপুর থানাধীন ধোলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে 3 জনকে আটক করেছে পুলিশ। বাদী সালমা আক্তার 40, যিনি আজকে আমার সঙ্গে স্টুডিওতে আছেন, ইনি জানিয়েছেন গত 8 নভেম্বর বৃহস্পতিবার আইরিন ব্র্যাকেটে ছদ্মনাম, আপনি আপনার মেয়ের নাম এখানে ব্র্যাকেটে ছদ্মনাম ব্যবহার করেছেন, আমরা নিজেরা নাম উচ্চারণ করিনি আজকে এখানে। স্কুল কোচিং শেষ হয় বিকাল 3টায়, কিন্তু তার মেয়ে বাসায় না ফিরলে সে স্কুলে যায় এবং স্কুল বন্ধ দেখে প্রধান শিক্ষককে ফোন দেন এবং স্কুল সহ পরিচিত লোকজন ও আত্মীয় স্বজনদের কাছে খবর নেন। এক পর্যায়ে এলাকার মাইকিং করলে কোনো খবর না পেয়ে শ্যামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন, তার নম্বর হচ্ছে 341, তারিখ হচ্ছে 8/11/2018। পরদিন শুক্রবার সন্ধ্যা আনুমানিক 7টায় তারা জানতে পারেন তাদের মেয়ে মামলায় অভিযুক্ত আটককৃত আসামি আব্দুর রবের বাসায় আছে। তৎক্ষণাৎ তারা আব্দুর রবের বাসা থেকে অচেতন অবস্থায় তার মেয়ে আইরিনকে উদ্ধার করে তাদের বাসায় নিয়ে আসে। তাদের মেয়েকে পাওয়া গেছে শুনতে পেয়ে স্কুলের প্রধান শিক্ষক, জিডি তদন্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর মোহাম্মদ, নামটা এখানে কেন আসেনি, আচ্ছা ঠিক আছে, সাংবাদিকরা উপস্থিত হন, কিন্তু আইরিনের কোনো হুঁশ না থাকায় কি হয়েছিল সেটা জানা যায়নি। এক সময় রাত আনুমানিক 9টায় হুঁশ ফিরলে সে জানায় স্কুল কোচিং শেষে মামলার আটককৃত আসামি খন্দকার জান্নাতুল ফেরদৌসের স্কয়ার হেলথ কেয়ার ফার্মেসিতে গেলে, এই ফার্মাসির নাম কি স্কয়ার হেলথ কেয়ার, আচ্ছা স্কয়ার হেলথ কেয়ার ফার্মাসিতে গেলে তার মুখ অচেতন নাশক ঔষধ মাখায় এবং এরপর তার আর কিছু মনে নেই। পরদিন শুক্রবার কেন সে আব্দুর রবের বাসায় গেল তা সে জানে না। একথা শুনে তার পরিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে মেয়ের শারীরিক অবস্থা খারাপ দেখে ওসিসিতে ভর্তি করা হয়। পরে আইরিনের মা সালমা বেগম রবিবার রাতে শ্যামপুর থানায় একটি মামলা দায়ের করলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রবিবার রাতে 3 জনকে আটক করে পরদিন সোমবার 5 দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেন। এরপরের টুকু আমার সংবাদে আর নাই, কিন্তু এখানে আমি অবশ্যই ধন্যবাদ দিব আইন প্রয়োগকারী সংস্থা, বিশেষ করে পুলিশকে। এটা সত্যি আমি যখন এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস দেখি আমার খুব ভালো লাগে, আমার খুব গর্ব করতে ইচ্ছে করে। আই এম রিয়েলি প্রাউড বিকজ পুলিশ এইসব জায়গাগুলোতে খুব সেন্সিটিভ। সেটা হচ্ছে যে আমরা জানি যে ওনাদেরকে সোপর্দ করার পরে ওনাদেরকে আবার আদালতে হাজিরা করা হয়েছে জামিনের জন্য, কিন্তু পুলিশ স্বেচ্ছায় যেটা করেছে যে ওনাদেরকে যাতে জামিন না করা হয় সেটার একটা ব্যবস্থা করেছে এবং আমি যতদূর জানি ওনারা এখনো জেলে আছে, আমি যদি ভুল না করে থাকি, ঠিক? তো সেটার লেটার আমি দেখতে পাচ্ছি এখানে আপনারা পুলিশ স্বেচ্ছায় এই এটা করেছে, কারণ ওনাদের তো উকিল, আপনাদের তো উকিল ধরতে হতো, আপনারা কি উকিল ধরেছিলেন? ধরছি, উকিল আছে আমার আছে। তো ঠিক আছে, 3 জনকে ধরে নিয়ে গেল। আমি সময় পেলে আরো কিছু ডকুমেন্টস আমি আমার শ্রোতা যারা আছেন তাদেরকে পড়ে শোনাবো। হ্যাঁ হ্যাঁ। মামলা করার পরে মানে থানার লোকেরা জিজ্ঞাসাবাদ করলো আমার বোনকে, আমার মাকে। ওসি বললো যে সবে তো মাত্র থাকা শুরু, এখানে আরো কত থাকতে হবে। কে বললো এটা? ওসি, থানার ওসি আমার মাকে বললো। হ্যাঁ। ওসিতে 4 দিন থাকার পরে বাচ্চাকে থানায় নেওয়া হলো। থানায় একটা রাত রাখার পরে পরের দিন সকালবেলা কোর্টে উঠা হলো ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেওয়ার জন্য। তখন কিন্তু আমার বোন ভিডিওর কথাটা বললো ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেওয়ার আগে। আচ্ছা। আর এর যে 4 দিন যে আমার বোন ঢাকা মেডিকেলে ছিল ওইখানে কিন্তু আমাদের বেশি থাকতে দেওয়া হয় নাই, ওর সাথে কথাও বলতে দেওয়া হয় নাই, আর ও আমাদেরকে বলেও না। ঠিক আছে, ওখানে ফর্মালিটিস আছে, তোমার বোন তো বলেছে। তখন কিন্তু বলেছে ভিডিওর কথা, তখন আমরা বলছি যে তুমি তোমার বেশি কথা ওর সাথে বলি না, বলছি তোমার সাথে যা যা অন্যায় হয়েছে, তোমার সাথে যা হয়েছে খারাপ হয়েছে, তোমার সাথে যা যা হয়েছে তুমি সব বলবা। এমনকি প্রধান শিক্ষক স্কুলে মানে কৌশলে ওকে ডেকে নিয়ে শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করতে আমাদের কাছে বলেছে। জি বলেছে। ওর কাছ থেকে শুনে একটু এইরকম একটা ঘটনা তুমি কি বলেছো এটা তোমার ফ্যামিলিকে বলেছো যে প্রধান শিক্ষকের বিষয়টা, নাকি ওরা তোমাকে আজকে সাজিয়ে গুছিয়ে এখানে নিয়ে আসছে এই ধরনের কথা বলার জন্য? না, করতো এরকম প্রধান শিক্ষক করতো তোমাকে? জি। তো করতো, তুমি বাসে এসে কেন বলতে না বলো তো?
যেদিন আমি মানে কি বৃহস্পতিবার ছিল যেদিন হ্যাঁ। হারানোর দিন, সেদিন টাচ করেছিল। ওই একদিনই করেছে নাকি আর বেশ কয়েকদিন করেছে? ওই দিনই। ওই দিনই শুধু করেছে, ওই হারানোর দিন। মানে ওই ঘটনার পরে তুমি ফার্মেসিতে যাও? ওই ঘটনার পর আমি বাসায় যাই, হ্যাঁ। বাসায় যে খাবার খেয়ে আবার তারপরে তুমি স্কুলে আসো, এসে কোচিং এর পরে তুমি ফার্মেসিতে যাও, রাইট? কোচিং শেষের পর। জি, আমি আরেকটা কথা বলছি, ওকে জিজ্ঞেস করেন যে হেড স্যার ওকে কি বলতো। কি বলতো তোমাকে হেড স্যার? হেড স্যার আমাকে বিভিন্ন খারাপ কথা বলতো। হেড স্যার হেড স্যার কোথায় আছে? আমার বাসায় চাই না, হেড স্যার এখন কোথায় আছে? স্কুলে। ওনার নামে মামলা হয়নি? ওনার নামে মামলা করতে ম্যাজিস্ট্রেটের কাছে চাইছি। বলতে পারেন, এই ছোট আর মানুষ থানায় বসিয়ে কইছি বলতে করেনি। পারে নাই। থানায় যেদিন ওই ওর নামে মামলা, এদিনে ওনার নামে মামলা হইতো। এত বড় একটা ঘটনা ঘটে গেল, প্রধান শিক্ষকের ব্যাপারে আপনারা তো আগে থেকেই বিষয়গুলো আপনারা কিছুটা হলেও টাচ করতে পারছিলেন, যদি আপনাদের কথা সত্য হয়ে থাকে। অনেক মেয়েরা কইছে তাহলে বলেছে। আপনি মামলাতে শুধুমাত্র 3 জনের নাম কেন দিলেন? প্রধান শিক্ষকের নাম কেন মামলাতে জড়ালেন না? দিতে চাইছি, থানার কেউ লয়নি, সাক্ষী ওই সাংবাদিকেরা লইব না, প্রধান শিক্ষকের নাম লইব না। তারপরে এখন আবার কি করে শুনবেন, এখন আবার মেডিকেলের সার্টিফিকেট বাইরেছে পর আবার আমাদেরকে ডাইকা নিছে থানায়, হ্যাঁ। ওই আজম হ্যাঁ। ডাইকা নিয়ে আমার বড় বোনের সকাল। এখন বলে যে ওই মহিলা যে ভিডিও রেকর্ডিং করছে ওগুলা বাদ, আগের দিন ধরবো না, সেদিন রাইতে রেপ করছে কেটা সেটা নাম বলো তুমি। কথা স্যার সেটা বুঝছেন, তো বলতে পারবে না, কারণ ও বিগত তো সেন্স কইতে পারে না। অন বলতেছে আগের ঘটনা বাদ, আগের ঘটনার বাদ। আমি কেন, আমার মেয়ে যদি আগের ঘটনা- ধারাবাহিকভাবে আসি। ও দাবি করছে যে হেড স্যার ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছে, কিন্তু আপনারা সেখানে নতুন করে নাম ঢুকাতে পারেন নাই। কিন্তু আপনারা কি জানেন, আপনারা যে লয়ারকে ধরছেন সেটা হচ্ছে যে এই মামলার চার্জশিট কি দেওয়া হয়েছে? মামলার না না চার্জশিট দেওয়া হয়নি। কোন লয়ারের নাম্বার আছে আপনার কাছে? হ্যাঁ, আছে। ওকে, লয়ারের সঙ্গে এখন আমরা কথা নতুন বলবো। যে হে- আচ্ছা, এই লয়ার আপনার এই বিষয়টা ডিল করছে। তো আমি যেটা বলছিলাম যে আপনার মেয়েকে আমি যেভাবে দেখতে পাচ্ছি, তো মৃত আমার কাছে মনে হচ্ছে যে মানে এর মধ্যে আবার ঘটনা হয়েছিল। কি ঘটনা? ওই থানায় নিয়েছে আবার, হ্যাঁ। আবার ওই মেডিকেলের রিপোর্ট আইসা থানায় নিয়েছে রে। হ্যাঁ। ওই ডিসি ডিউটি অফিসার নিয়ে ধমকাইছে, আগের কথা বাদ, আবার আজমে ধমকাইছে, আর আমি ধমকাইছি, কইছি তুমি গেছো কাগো বাসায় তোমার। এবার আমি ওর সাথে কথা বলবো, আপনারা কেউ গলায় কোনো দড়ি interrupt দিছিল, করবেন না। গলায় দড়ি গোলা দড়ি দিতে গেছে। আচ্ছা দেন, ওকে দেন, এটা দেন, মাইক্রোফোন দেন। তুমি আমার সঙ্গে কথা বলো 2 মিনিট, হ্যাঁ? সবকিছু ভুলে যাও। আমি জানি যে ঘটনা তোমার সঙ্গে ঘটেছে, সেটার জন্য আল্লাহ কাউকে ক্ষমা করবে না। প্রথম কথা হচ্ছে এইটা, কারণ তুমি এখানে নিরপরাধ, তুমি জানো না যে তোমার সাথে কত ভয়ানক ঘটনা ঘটেছে। কিন্তু আমরা সবাই তোমার সাথে আছি, লাখ লাখ মানুষ তোমাকে শুনতেছে, পৃথিবীতে খারাপ মানুষের সংখ্যা বেশি না, হ্যাঁ? লক্ষ লক্ষ মানুষ তোমাকে শুনতেছে, সবাই তোমার জন্য দোয়া করবে আজকে রাতে। সুতরাং তোমার জীবন ভালো হবে, এটা তুমি নিশ্চিত ধরে নিতে পারো। আমি মন থেকে তোমার জন্য দোয়া করি। টেনশন করার কোনো কারণ নাই। জীবন এমন না যে এর একটা ঘটনার কারণেই থেমে যাবে। যারা অপরাধ করেছে, তুমি তো শুনলাই তোমার লয়ার কি বললো। এবং একটা সবচেয়ে বড় জিনিস যেটা, আপনাদের ঢাকা মেডিকেল থেকে যে রিপোর্টটা এসছে, যেটা বলা হলো, সেখানে কিন্তু প্রমাণ আছে যে ও রেপ। তার মানে এটা পুলিশের দায়িত্ব এটা খুঁজে বের করা যে কিভাবে এটা হলো। এটা পুলিশ যদি কোনো কারণে চার্জশিটের এদিক ওদিকেও কোনো কিছু হয়ে যায় যেটা আপনাদের মনোভূত হচ্ছে না, তার মানে এটাকে কোর্ট থেকে এটা ওকে করার কোনো সুযোগ নাই। সুতরাং আপনাদের আস্থা রাখতে হবে। কিন্তু আমি তোমাকে এইসব জিনিসের নিতেই চাই না, কারণ তুমি ক্লাস 5-এ পড়া একটা মেয়ে, তুমি এগুলা কিছু বুঝবা না। দুনিয়ার এত ভয়ানক জিনিস তোমার জীবনটাকে নষ্ট করে দিক, শেষ করে দিক, তোমাকে একেবারে এফোর করে দিক। আমি জানো না, আমি 2-2.5 ঘন্টা শুনতেছি, আমি ভারী হয়ে গেছি অনেকখানি। আমি শুধু চিন্তা করতেছি, দেখো এগুলো একটা সময় সবাই ভুলে যাবে, কিন্তু তোমার জীবনের দাগ সারা জীবন হয়তো তোমাকে সমাজ বাধ্য করবে বইয়ে বেড়ানোর জন্য। হয়তো তুমি আমার কথাগুলো বুঝতেও পারতেছ না, ভুলে যাও। তুমি আমাকে একটু বলো তো, এই তোমার সাথে এই ঘটনা ঘটার পর তোমাকে কয়বার থানায় যেতে হয়েছে এখন পর্যন্ত? অনেকবার। লেখাপড়া বন্ধ হয়ে গেছে? জি। কেন বন্ধ হলো? অনেকবার যেতে হয়েছে। যেদিন নাকি আমাকে ওসিসি থেকে ছাড়া দিয়েছে সেদিনও একদিন থানায় ছিলাম। তারপরে আবার অনেকবার ডাকাডাকি করছে, ওসি এসে জিজ্ঞাসাবাদ করছে। তারপর আবার থানায় একজন আছে, সেও জিজ্ঞাসাবাদ করছে, অনেকবার যেতে হয়েছে। লেখাপড়াটা বন্ধ করলা কেন? এটা কি তোমার মা বন্ধ করে দিয়েছে নাকি তুমি বন্ধ করে, তুমি কনসেন্ট্রেট করতে পারছো না? কি হয়েছে লেখাপড়া? তুমি তো 5-এ পরীক্ষা দেওয়ার কথা। পরীক্ষা দিতে পারিনি, যেদিন আমার পরীক্ষা ছিল সেদিন আমি করেছিলাম। কোর্টে ছিলা তুমি? জি। কোর্টকে জানাও নাই যে তোমার পরীক্ষা আজকে? না। ওই দিন কি হয়েছে? ওই যেদিন প্রথম পরীক্ষা এদিন তো করে জবানবন্দি নিতে বললা করে, আর যেদিন পরীক্ষা সকালে এদিন রাইতে ধর রাইতে আমরা থানায় ওরে নিয়ে মেডিকেল তো ছাড় দিলে থানায় এক রাইত রাখে, এক রাইত থানা জমা নেয়, বুঝছেন? এটা কি মানে ক্লাস 5-এর ফাইনাল পরীক্ষার কথা বলতেছেন? হ্যাঁ, এই যে ফাইনাল গেল যে দিতে পারলো না, তো এখন 5-এ ভর্তি করছি, তো স্কুল ড্রেস বানাই দিছি। স্কুল চেঞ্জ করছেন? হ্যাঁ, ওই এলাকায় ছেড়ে দিচ্ছি আমি। দোলাইপাড়া এলাকার থেকে গেছি কেন, গত মাসের 1 তারিখে গিয়ে ওই জায়গায় স্কুলে ভর্তি করছি। আমি একটু বলতে চাই, ওই মামলাটা করার পর আমাদের উপর 2বার হামলা হয়েছে। কিসের হামলা? আমাদের আমরা যে দোলাইপাড়া ছিলাম যে প্রেমগলিতে, ওই বাড়িতে 12 জন পুরুষ এসেছে, দরজা মানে অনেক জোরে জোরে ই করতেছে। তারপর তোমরা এলাকা ছেড়ে দিয়েছো? তখন আমরা আমার আম্মু পুরা বাড়ির ভাড়াটিয়াদের ডাকছে। তখন ওই লোক কিন্তু আমার মার সাথে অনেক খারাপ খারাপ আচরণ করছে। কোন লোক এটা? ওনার নাম হলো হাত কাটা আক্তার, ওনার হাতগুলো কাটা। উনি হলো মাস্তান, একজন মাস্তান, সবাই চেনে দোলাই পারে যে মিরাজি বাগের হাত কাটা আক্তার। 12 জন পুরুষ আসছে, ভাড়াটিয়ারা সাক্ষী।
তখন ও ঢাকা মেডিকেলে তখন আসছে, আমার আম্মুর সাথে অনেক খারাপ আচরণ করছে যে আপনার সাথে আমরা আলাদাভাবে কথা বলবো, এর একটা মীমাংসা হওয়া দরকার, আমরা মীমাংসার জন্য আসছি। তারপরে আমার আম্মুর সাথে সাথে আমাকে নিয়ে শ্যামপুর থানায় গেছে, একটা জিডি করছি আমরা এই ঘটনার প্রেক্ষাপটে। জি, আর ওই দিন সকালবেলাও একজন এসেছে, যে ওই খন্দকার জান্নাতুল ফেরদৌস ঘরে যে একটা মেয়ে থাকে মিতু, ওই মিতু একজন লোককে নিয়ে আসছে। ওই লোক আমাদেরকে খুঁজে পায় নাই, আমরা সকালবেলা মেডিকেলে ছিলাম, তো আমাদের বাড়িওয়ালার কাছে কি না কি জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করার পরে চলে গেছে, আমাদেরকে পায় নাই। ওই জিডির কাগজ আমাদের কাছে আছে। তারপরে কিছুদিন আগে যে আমার আম্মু যে কোর্টে গেল, সিএম কোর্টের বাইরে, জি সিএমএম কোর্টের বাইরে আসামি পক্ষের লোকের আমার আম্মুর ওন্না ছিঁড়ে ফেলতে নিছে, আমার আম্মুর উপর, মানে যখনই দেখে খারাপ কথা বলে, তারপর আমার আম্মুকে হামলা করতে চায়। কোর্টে তো ওকেও নিয়ে যেতে হয়? না ও যায় না, আমার আম্মু বাদী, আমার আম্মু যায়। তো আমার আম্মু কোতোয়ালি থানায় একটা জিডি করছে, সাধারণ হামলা হওয়ার পরে সাথে সাথে আমার আম্মু একটা জিডি। এবং আপনারা জায়গাটা ছেড়ে দিয়েছেন। আপনি এখন কি করেন পেশায়? ওই কাপড় বিক্রি করি। কাপড়, বোরকা পরে কাপড়। আরানের আগে কলম না কিস্তি পাইছি, এই টাকা দিয়ে মাল উঠাইছি, বেচতে পারি নাই। তো আমার কিছু বলার নাই। ঘরে একটা আলমারি আছিল, ওইটা 10,000 টাকা বিক্রি করছি। একটা আলমারি বানাইছিলাম ওই কাপড় চোপড় রাখার লেগে, মানে এটা বিক্রি করে আলাইছি। এটা দিয়ে যে গাড়ি ভাড়া বুড়া দিয়ে করে যাই, ওই টুকটাক করে উকিলের 200-300 টাকা আলমারি বিক্রি করার টাকা দিয়ে বেচ চালাইছি। ওটা বেচ দিয়ে চলতেছে। একটা কথা বলতে পারি, শুধু ইতিহাসের জঘন্যতম একটা এপিসোড প্রচার হলো আজকের এই জীবন গল্পে। আমাদের যে মনুষ্য পরিচয় না, এই মনুষ্য পরিচয়গুলা, আমরা ভয়ানক খারাপ মানুষ। আমার এই সব মানে সিলেবাস খুব সুন্দর করে কথাবার্তা বলা, এগুলো সব থেকে বের হয়ে আসে, ভেতর থেকে যেগুলো আসতেছে আমি বের করতে পারছি না। সরি টু সে, আমরা ভয়ানক রকমের বাজে মানুষ। আমি সাধারণত কখনোই মানে এতটা বেশি পেসিমিস্ট, মানে এতটা বেশি হতাশ হই না, এতটা বেশি ঋণাত্মক কথাবার্তা বলি না। বাট আজকে আমার খুব বলতে ইচ্ছে করছে, কেন জানি। লেভেল থাকা উচিত তো, তাই না? মানে একটা হচ্ছে, এটা তো অবশ্যই একটা পারভার্টনেস, ভয়ানক রকম ভাবে বিকৃত মানসিকতার যারা, তারা এই ধরনের শিশু যৌন নির্যাতনের সঙ্গে জড়িত। কিন্তু এইটা ঘটনা ঘটে যাওয়ার পরে যে সিস্টেমের মধ্যে এদেরকে আমরা বেঁধে ফেলছি সঠিক বিচার পাওয়ার জন্য, হয়তো সেটার প্রয়োজন আছে। এটা কি আরেক ধরনের রেপ না? একটা মানুষকে শেষ করে দেয় না? এটা তো ভয়ঙ্কর রকম ভাবে, আমার কাছে সেটাই তাই মনে হয়। আপনারা দেখুন, যেখানে সমাজের মানুষের পাশে দাঁড়ানোর কথা, যেখানে সমাজের চারপাশের মানুষ, বাড়িওয়ালা থেকে শুরু করে সবাই পাশে দাঁড়িয়ে বলা উচিত ছিল যে তোমাদের আজকে থেকে আমরা আছি তোমাদের পিছনে, টেনশনের কোনো কারণ নাই, ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা কাজ করব। সেখানে মাস্তানরা এসে ধমকে দিচ্ছে, সেখানে মাস্তানরা এসে বলছে যে এটা না করলে এটা মীমাংসা করতে হবে, কোর্টে গেলে অন্য টেনে ছিঁড়ে ফেলছে। আচ্ছা, আমরা কি মানুষ? বুঝলাম যে এই কাজটা করেছে সে ভয়ঙ্কর রকমের অমানুষ, তার মৃত্যুদণ্ড শুধুমাত্র এনাফ না, তাকে তো আমি মনে করি কেটে 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 কুকুর দিয়ে খাওয়ানো উচিত। জীবন্ত অবস্থায় একটা হাত কেটে ফেলা হবে, কেটে ওটা কুকুরকে দেওয়া হবে তার সামনে, সে দেখবে তার শরীরের একটা অংশ কুকুর খাচ্ছে এবং সেটা সে ফিল করবে। তারপরে আরেকটা আঙুল কাটা হবে, তারপরে পাটা কাটা হবে, এবং ওই পাটা ঠিক করা হবে, তারপরে ঠিক করার পর আরেকটা পা কাটা হবে, এবং তাকে জানানো হবে 1 ঘন্টা পর তোমার পা কাটা হবে, 2 ঘন্টা পর তোমার পা কাটা হবে, তাকে ভয় দেখানো হবে। তার পরিবারের ফ্যামিলি মেম্বারদের সবাইদেরকে মানে ফোকাস করা উচিত যে এই লোকের এই ফ্যামিলিতে থাকতো, এইরকম ভয়ানক রকম ভাবে শাস্তি হওয়া উচিত। ধুকে ধুকে একটা মানুষকে মারা হবে, এবং ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, দ্যাটস নট অল। মেরে ফেলা তো ফিনিশ, কয়েক মুহূর্তের হয়তো বা যন্ত্রণা, কিন্তু প্রতি মুহূর্তে এরা যা ফেস করবে সারাটা জীবন। দেখেন তো একটু চিন্তা করে, এই ফ্যামিলিতে একটা ছেলে আছে, সে তার নিজের মতো সংসার করছে, এখন ছোট্ট একটা বাচ্চা, এই 2টো মেয়ে, এবং উনি কাপড় বিক্রি করে। ওর কথা বাদই দিলাম, ওর তো বড় বোন। আমাদের সমাজের যে সামাজিকতা, আমরা কি পারবো ওকে একটা খুব সঠিক জায়গায় পাত্রস্থ করতে? বা এই যে মেয়েটা বড় হচ্ছে, ক্লাস 5 যে একটা ধাক্কাটা পেল, ও সারাটা জীবন কি ট্রমার মধ্যে থাকবে? আপনারা কি বুঝতে পারেন ওই জায়গাটা থেকে? ও কোন সাইকিয়াট্রিস্টের কাছে যাবে? ওর তো ভাত কেনারই পয়সা নাই, ও কোন সাইকিয়াট্রিস্টের কাছে যাবে? আমরা যখন গণমাধ্যমে এই একটা রেপের খবর পড়ি, আমরা যখন জানি যে একটা ছোট বাচ্চা রেপ হয়েছে, একটা ছোট বাচ্চা সেক্সুয়াল অ্যাবিউজ হয়েছে, আমরা উহু আহা করে স্ক্রল করে অন্যদিকে চলে যাই, মানে আমি ফেসবুকের কথা বলছি, শেষ। কিন্তু আমরা কি জানি একটা রেপের পর একটা ফ্যামিলিকে সারাটা জীবন রেপ সিস্টেমের মধ্যে চলতে হয়? সমাজ তাকে কিভাবে পরিমাণ রেপ করে, কিভাবে বাঁকা চোখে তাকাবে এর মায়ের দিকে, এর মেয়ের দিকে। একটু এই মেয়েটা যদি জীবনে একটু এদিক ওদিক থেকে করে, সবাই তাকে খোঁটা দেবে। আমরা আমাদের জায়গাটা থেকে কবে মানুষ হবো? অন্তত এইসব সেন্সিটিভ জায়গাটা থেকে। একটা ছোট বাচ্চা যে দিন দুনিয়া বোঝে না। আমি অনেক বেশি হতাশ, আমি আসলে আজকের এপিসোডটাতে অনেক বেশি হতাশ, এবং আমার আর কিছু বলার নাই, নাথিং টু সে। তোমার কোনো স্বপ্ন আছে? তুমি স্বপ্ন বুঝো? মানুষ যে ভবিষ্যতে বড় হয়ে এটা হতে চায়, ওটা হতে চায়, এরকম কোনো স্বপ্ন আছে? দাঁড়ান, ওর কাছ থেকে শুনি। তুমি বলো তো, তুমি এখন কি স্বপ্ন দেখো? তোমার যা মন চাই বলো, তোমার কথাতেই শেষ করবো আজকের অনুষ্ঠানটা। কি করবা তুমি? তোমার এই যে ঘটনাটা ঘটে গেছে এত কিছুর পরে, তোমার বাসাও চেঞ্জ হয়েছে, তুমি এখন কি করবা? কিছু চিন্তা ভাবনা আছে? কোনো চিন্তা ভাবনা নাই। আমি তোমাকে একজন ভালো সাইকিয়াট্রিস্টের কাছে ব্যবস্থা করে দিব। তুমি ওখানে যাবা, তুমি তোমার মা ওনাকে নিয়ে যাবেন, তোমার কাছ থেকে 1 পয়সাও নিবে না, ঠিক আছে? তুমি ওনার কাছে মন খুলে কথাবার্তা বলবা, এবং উনি তোমাকে কাউন্সিলিং দেবে। আমি তোমাকে ব্যক্তিগতভাবে এতটুকু হেল্প করবো, কারণ আমি মনে করি এই আইন বলি, বিচার ব্যবস্থা বলি,
এটা বলি ওটা বলি, এগুলো দীর্ঘসূত্রিতা আছে, মানুষ একসময় সবকিছু ভুলে যাবে, কিন্তু তোমার ভেতরে যে ঘটনাটা থেকে যাচ্ছে এটা তুমি সারা জীবন বয়ে বেড়াবা। এই জায়গাটার স্কুলিং আগে হওয়া উচিত। তোমার এই জায়গাটা ভুলতে হবে, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমাকে নিজে একজন সাইকিয়াট্রিস্টের ব্যবস্থা করে দিব, এবং খুব ভালো একজন নামী সাইকিয়াট্রিস্ট, উনি তোমার কাছ থেকে কোনো পয়সা নেবে না। হ্যাঁ, এবং আমরা আপডেটে থাকবো তোমার ব্যাপারে। তুমি আবার লেখাপড়া করতেছো, তুমি ঠিকমতো ফিরে গেছো, তোমার সবকিছুর ব্যবস্থা হয়েছে, আমি আমার লিসনারদেরকে জানাবো। যতদিন আমি রেডিওতে আছি আমি কমিটেড করছি, যদি তোমাদের সাথে আমার যোগাযোগ রাখা সম্ভব হয় আমি মাঝে মাঝে জানাবো যে তুমি কি করছো, তোমার পরীক্ষা কেমন হয়েছে, তুমি কি অবস্থায় আছো না আছো, তুমি সবকিছু ভুলে যাওয়ার চেষ্টা করবে আজকের পর থেকে। আর ইফ এনি কাইন্ড অফ প্রবলেম, আমার নাম্বার তোমার কাছে থাকবে, তুমি আমার সাথে কথা বলবা, ঠিক আছে? ওকে, তোমার কিছু বলার আছে আমাদের যারা লক্ষ লক্ষ মানুষ এখানে যারা শুনছে রেডিওতে, তুমি তাদেরকে কিছু বলতে চাও? শেষে কিছু বলতে চাও? কিছু বলতে চাও না? ও মাথা নাড়াচ্ছে এবং ওর চোখে পানি। আজকে শেষ করছি প্রিয় শ্রোতা। শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। আমি জানি যিনি রেপ করেছেন তিনি এই অনুষ্ঠানটা শুনছেন, কারণ তার ভয় থেকে হয়তোবা তিনি শুনছেন। আপনাকে একটা কথা বলে শেষ করতে চাই, যদি এই দুনিয়ায় বিচার না হয়, আপনি তো মানুষ এবং আপনি সৃষ্টিকর্তা বিশ্বাস করেন, আপনার একটা ধর্ম আছে, আপনি একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন তো আল্লাহ আপনার জন্য কি রেডি করে রাখছে। ধিক্কার, আর কিছুই বলার নেই। অনেক সুন্দর আসিল তো, এরম আসিল না তো, 3 মাস এরম হয়েছে। ছবিতে আমাদের দেখলে কবি এরম আসছিল। শেষ করছি প্রিয় শ্রোতা, ভালো থাকুন